আজকের ভিডিওটিতে সমুদ্র জলের উষ্ণতা সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওর শুরুতে আমরা জানবো যে সমুদ্র জলের উষ্ণতা বলতে কি বোঝায়। তো সমুদ্র জলের যে উষ্ণতা সেটা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে দেখো, যে এই যে সমুদ্র যে জল হয় এই জল আমাদের স্থলভাগ এবং বায়ুমণ্ডলের মতোই সূর্যের তাপে উত্তপ্ত হয়ে থাকে। আর সমুদ্র জলের এই তাপমাত্রাকেই সমুদ্র জলের উষ্ণতা বলে। অর্থাৎ দিনের বেলায় সূর্যের তাপে আমাদের পৃথিবীর সমুদ্রগুলোর জলভাগ যে উত্তপ্ত হয়, সেই উত্তাপটাকেই, সেই যে সমুদ্র জলের উষ্ণতা, সেটাকেই বলা হয় হচ্ছে সমুদ্র জলের উষ্ণতা। যেমন দেখো, যে এই নিরক্ষীয় অঞ্চলেতে সমুদ্রপৃষ্ঠের জলের গড় উষ্ণতা 26.6 ডিগ্রি সেলসিয়াস। আবার মেরু অঞ্চলেতে 0 ডিগ্রি সেলসিয়াস। তো এখানেতে নিরক্ষীয় অঞ্চলেতে বেশি আর মেরু অঞ্চলেতে কেন কম? এই যে ব্যাপারটা, এটা আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব। এর কারণ কি? তোমরা ভিডিওটা দেখতে থাকো। শেষ অবধি দেখলে তোমরা এই ব্যাপারটা বুঝতে পারবে। আরেকটা বিষয় আছে যেটা বলবো, সেটা হচ্ছে যে এই যে সমুদ্রে যে জলের যে উষ্ণতা, এটা গুরুত্ব কিন্তু রয়েছে। এবং দেখো, এই যে সমুদ্র জলের এই উষ্ণতা কি হয় না, এই সমুদ্র স্রোতগুলো সৃষ্টিতে, মৌসুমী বায়ুর উৎপত্তিতে, বা যে সমস্ত ক্রান্তীয় ঘূর্ণাবর্ত তৈরি হয়ে থাকে, আ সেগুলো সৃষ্টিতে, বৃষ্টিপাতের যে পরিমাণ, সেই বৃষ্টিপাতের পরিমাণ নির্ধারণেতে, এবং যে সামুদ্রিক উদ্ভিদ এবং যে প্রাণী জগৎ, যে সমুদ্রেতে বসবাসকারী যে প্রাণী যারা রয়েছে, তাদের উপরেতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই সমুদ্র জলের যে উষ্ণতা, সেটা প্রভাব বিস্তার করে থাকে। এবারেতে দেখো, আমাদের এই যে সমুদ্র জলের যে উষ্ণতা, এবারে এই যে উষ্ণতা উত্তপ্ত হওয়ার সমুদ্র জল কিভাবে উত্তপ্ত হয়ে থাকে? আমরা তো জানলাম যে সূর্যের তাপেতে সমুদ্র জল উত্তপ্ত হয়, কিন্তু কিভাবে হয় সেটা আমরা জানবো। তো প্রথমত দেখো, এই যে সূর্য থেকে সরাসরি তাপ শোষণ করে, অর্থাৎ দিনের বেলাতে যখন সূর্য ওঠে সমুদ্রের জলভাগ, তখন সূর্যের তাপেতে সরাসরি উত্তপ্ত হয়। অর্থাৎ এই সমুদ্র জলের উষ্ণতার প্রধান উৎস হচ্ছে এই সূর্যরশ্মি, সূর্য থেকে যে তাপ শক্তি, সেই তাপে। তো এই যে সূর্য রশ্মিতে কি হয় না, সমুদ্রপৃষ্ঠের জল সরাসরি উষ্ণ হয়ে থাকবে। আর এই জলের যে উষ্ণতাটা, এটা 200 মিটার গভীরতা পর্যন্ত দেখা যায়। তারপরেতে, কারণ 200 মিটার গভীরতা পর্যন্ত এই সূর্যরশ্মি প্রবেশ করতে থাকে। আর এই 200 মিটার গভীরতার পর থেকে আস্তে, আস্তে একদম সমুদ্রের গভীরতম যে অংশ, অর্থাৎ একদম গভীর সমুদ্রের যে অংশ, তলদেশ পর্যন্ত, সেখানেতে সূর্যের আলো প্রবেশ করে না। তো যে কারণেতে এই 200 মিটারের পর থেকে আস্তে, আস্তে সূর্যরশ্মির অভাবে সমুদ্রের জল ঠান্ডা হতে থাকে। আস্তে, আস্তে ঠান্ডা হয়ে যায়। কিন্তু এই 200 মিটার গভীরতা পর্যন্ত এই সূর্যরশ্মি পৌঁছানোর দরুন এই 200 মিটার গভীরতাতে সমুদ্রের জল সবথেকে বেশি উষ্ণ হয়ে থাকে, এবং তারপরে আস্তে, আস্তে সমুদ্রের জল যত গভীরতা বাড়তে থাকে তত আস্তে, আস্তে ঠান্ডা হতে থাকে। আর দেখো, যে সেটাই বলছে যে এইজন্যে সমুদ্রের জলের আ উ মানে জলের সমুদ্র পৃষ্ঠের জলের, যেটা সমুদ্রের একদম পৃষ্ঠদেশ, সমুদ্রপৃষ্ঠ যেটা সরাসরি সূর্যের তাপের সংস্পর্শেতে আসে, সেখানে জল বেশি উষ্ণ এবং ক্রমশ নিচের দিকে উষ্ণতা আস্তে, আস্তে কমতে থাকে। আরেকটি পদ্ধতি আছে যেটাকে বলা হয় হচ্ছে পরিচলন পদ্ধতি। তো এই পদ্ধতিতে কি হয় দেখো, যে এই উত্তপ্ত ম্যাগমার কাছাকাছি থাকায় সামুদ্রিক ভূত্বক, অধঃপাত অঞ্চল, সামুদ্রিক আগ্নেয়গিরি ও সামুদ্রিক শৈলশিরা অপেক্ষাকৃত বেশি উষ্ণ থাকে। তো এটা হচ্ছে একদম সমুদ্রের তলদেশের আ যে, সামুদ্রিক যে ভূত্বক রয়েছে, আমরা জানি যে আমাদের যে ভূত্বক হয় সেটা ২ টো অংশে বিভক্ত। একটা হচ্ছে মহাদেশীয় ভূত্বক, আরেকটা মহাসাগরীয় ভূত্বক। তো এই সামুদ্রিক ভূত্বকটা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক, যেটাকে সীমা বলা হয়। তো সাধারণত এই যে সামুদ্রিক ভূত্বক বা এই অধঃপাত যে অঞ্চলগুলো, বা সামুদ্রিক যে আগ্নেয়গিরি, সামুদ্রিক শৈলশিরাগুলো, এগুলো কি হয়? এগুলো হচ্ছে এগুলোর নিচেতে যে গুরুমণ্ডল, বা বিশেষ করে গুরুমণ্ডলের যে ঊর্ধ্বস্তর, যেটা অ্যাস্থনোস্ফিয়ার আমরা জানি, যেখানেতে যে ম্যাগমা থাকে, সেইখানে সঙ্গে সংস্পর্শেতে থাকে এই ভূত্বকটা। তো এই ধরনের উষ্ণ ভূত্বকের কাছাকাছি থাকার জন্য এই অংশের সমুদ্রের জলও উষ্ণ এবং হালকা হয়ে উপরের দিকে উঠে যায়, এবং উপরে উঠে শীতল ও ভারী হয়ে আবার নিচের দিকে নেমে আসে এবং পুনরায় উত্তপ্ত হয়। এইভাবে চক্রাকারে ঘূর্ণনের ফলে সমুদ্রের জল
সামগ্রিকভাবে উষ্ণ হয়। তো এই যে পরিচলন পদ্ধতিটি, এই পরিচলন পদ্ধতিটি আরো ভালোভাবে বোঝার জন্যে আমরা এই চিত্রটিকে নিয়েছি। তো এই চিত্রের সাহায্যে আমি তোমাদেরকে বোঝাবো যে কিভাবে ব্যাপারটা ঘটে। তো দেখো এইখানেতে ভালো করে লক্ষ্য করো, এই যে জায়গাটি রয়েছে, এই জায়গাটা এইখানেতে দেখো এই যে উত্তপ্ত ম্যাগমা স্রোত যেটা বলা হচ্ছে, এটা হচ্ছে অ্যাস্টেনোস্ফিয়ারের অংশ। এই জায়গাটাতে। আর এর উপরেতে আমাদের সামুদ্রিক ভূত্বকটা অবস্থান করছে। দেখো এই জায়গাটাতে। এবারে কি হয়? এই যে নিচের এই যে স্ট্র্যাটোস্ফিয়ারের যে ম্যাগমার যে উত্তাপটা আছে, সেই উত্তাপটা এই সামুদ্রিক ভূত্বকের মধ্যেও সঞ্চালিত হতে থাকে। মানে নিচে তো গরম, তো নিচ থেকে সেই গরমটা কি হয়? সামুদ্রিক ভূত্বককেও গরম করতে থাকে। মানে এর উষ্ণতাটা এর মধ্যে আসতে থাকে। এবার তার ফলেতে কি হয়? তার ফলেতে এই যে সামুদ্রিক ভূত্বকের উপরের এই যে জল থাকে, এই জলটা উত্তপ্ত হতে থাকে। তো এইখানেতে জলটা উত্তপ্ত হয় কারণ এই সামুদ্রিক ভূত্বক থেকে তাপটা আবার এই জলের মধ্যে চলে আসে। তো এবারেতে কি হয়? এই জল যত এখানটাতে উষ্ণ হতে থাকে, তত কি হয় না উষ্ণ জল হালকা হওয়ার দরুন কি হয়? মানে এই পরিচলন পদ্ধতির মাধ্যমে এই নিচের এই জলটা উপরের দিকে আস্তে, আস্তে উঠে আসে। এবং উপরের দিকে উঠে আসার দরুন কি হচ্ছে? এইখানটাতে সেটা শীতল হয়ে যায় এবং শীতল জল ভারী হওয়ার দরুন সেটা আবার নিচের দিকে নেমে আসে। এবং নিচে নেমে আসলে আবার পুনরায় এটা এইখানকার যে উত্তাপ আছে সেই উত্তাপের দ্বারা এটা আবার উত্তপ্ত হতে থাকে, আবার উপরে ওঠে, শীতল হয়, আবার নিচে নেমে আসে। তো এইরকমভাবে যেটা হয় কি এই পরিচলন মানে মানে এই স্রোতের মাধ্যমেতে এইভাবে সমুদ্রের জল উত্তপ্ত হয়ে থাকে। এই নিচকার এই জলটা। তো সাধারণত দুটো পদ্ধতি প্রধানত এই সমুদ্রের জলকে উত্তপ্ত করে থাকে। একটা হচ্ছে সরাসরি সূর্যের তাপেতে, যেটা এই সূর্য এই যে একদম সমুদ্র পৃষ্ঠের যে জল যেটা রয়েছে সেটা উত্তপ্ত হয় এবং একদম সমুদ্রের নিচেকার যে অংশ যেটা রয়েছে একদম তলদেশেতে, সেখানেতেও জল এই মানে উত্তপ্ত যে সামুদ্রিক যে ভূত্বক যেটা রয়েছে, সেই ভূত্বক বা যেখান থেকে ধরো এই যে ম্যাগমার উদগীরণ হয় সামুদ্রিক শৈলশিরা বরাবর যে অংশগুলো, এই যে প্রতিসারি পাত সীমানাতে আমরা জানি না যে ম্যাগমা এখান থেকে বেরিয়ে আসে সমুদ্রের তলদেশেতে। তো সেই সমস্ত জায়গার যে উত্তাপটা আছে সেটাও জলে সঞ্চারিত হয় এবং পরিচলন পদ্ধতিতে নিচেকার জল উষ্ণ হয়ে ওপরের দিকে ওঠে, ঠান্ডা হয়, আবার নিচের দিকে মানে ঠান্ডা জলটা নামতে থাকে। তো এই চক্রাকারেতে জলও উত্তপ্ত হয়ে থাকে। তো এবারেতে আমরা জানবো যেটা সেটা হচ্ছে যে এই যে সমুদ্রের জলের উষ্ণতার যে তারতম্যের যে কারণ। কারণ আমরা দেখলাম যে সব জায়গায় কিন্তু সমুদ্রের জল সমানভাবে উত্তপ্ত হয় না। তো সেটা কি কারণেতে হয় না? কি, কি কারণ আছে? কি, কি নিয়ন্ত্রক রয়েছে? যেটা সমুদ্র জলের এই তারতম্যের আ কারণ মানে হয়ে থাকে। তো সেটা জানবো এক, এক করে। তো ১ম এ আসি অক্ষাংশ। তো দেখো এখানে যে যেটা বলা হয়েছে যে অক্ষাংশ অনুসারে সূর্যরশ্মির পতন কোণের তারতম্য হয় বলে সমুদ্র জলের উষ্ণতাও নিরক্ষরেখা থেকে ২ মেরুর দিকে ক্রমশ কমতে থাকে। তো আমরা জানি কি আমাদের পৃথিবীর যে ৬৬.৬০ কোণে যে তার অক্ষটা হেলে আছে এবং যে কারণেতে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে ক্রমশ সূর্যরশ্মি তির্যকভাবে পড়তে থাকে। আর নিরক্ষ অঞ্চলেতে লম্বভাবে সূর্যরশ্মি কিরণ দেওয়ার কারণেতে সেখানে তাপের পরিমাণটা বেশি এবং যত সূর্যরশ্মি আস্তে, আস্তে তির্যকভাবে পড়তে থাকে মেরুর দিকে, তত তাপের পরিমাণটা কমতে থাকে। আর এটাই কারণ যে নিরক্ষীয় অঞ্চলের যে সামুদ্রিক যে এলাকা যেখানে রয়েছে সেটাখানেতে তাপমাত্রা বেশি থাকে এবং মেরু অঞ্চলের দিকে যত যাওয়া যায় তত আস্তে, আস্তে তাপমাত্রা কমতে থাকে। তো তার কারণটাই এই সূর্যরশ্মি মানে তির্যকভাবে পড়ার মানে অক্ষাংশ অনুযায়ী সূর্যরশ্মি যে তির্যকভাবে পড়ে সেটাই এর কারণ। কারণ লম্ব রশ্মিতে তাপমাত্রা বেশি থাকে আর তির্যকভাবে যত পড়তে থাকে তত তাপমাত্রা কমতে থাকে। আর যে কারণেতে সমুদ্রের জলও নিরক্ষীয় অঞ্চল থেকে যত মেরু অঞ্চলের দিকে যাওয়া যায় তত আস্তে, আস্তে কমতে থাকে। আর এখানে তো দেখো এখানেতে একটা ছকের মাধ্যমেতে আমি ডেটাটাকে তুলে ধরেছি তোমাদের সামনেতে। দেখো এখানেতে এই যে অক্ষাংশ অনুযায়ী যে সমুদ্র জলের যে উষ্ণতাটা দেখবে যে নিম্ন অক্ষাংশে মানে নিম্ন অক্ষাংশ মানে 0 ডিগ্রি মানে নিরক্ষরেখা। তো নিম্ন অক্ষাংশে সমুদ্র জলের উষ্ণতাটা বেশি এবং যত আমরা আস্তে, আস্তে উচ্চ অক্ষাংশ অর্থাৎ মেরুর দিকে যাই মানে ৯০ ডিগ্রির দিকে যাই আমরা, তত আস্তে, আস্তে উষ্ণতাটা কিন্তু কমতে থাকে। কমতে, কমতে একদম 0 বা তারও কমে চলে আসতে থাকে মেরু পর্যন্ত। তো এইভাবে অক্ষাংশ সমুদ্রের জলের যে উষ্ণতা তার তারতম্য ঘটিয়ে থাকে। তারপরে তো দেখো উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত। তো এখানেতে কি হয় দেখো যে এই যে নিম্ন অক্ষাংশে সৃষ্ট উষ্ণ সমুদ্র স্রোত নাতিশীতোষ্ণ মণ্ডলে প্রবাহিত হয়ে সেখানকার সমুদ্র জলের উষ্ণতাকে বাড়িয়ে দেয়।
আবার হিমমণ্ডলে সৃষ্ট শীতল সমুদ্র স্রোত নাতিশীতোষ্ণ মণ্ডলে প্রবাহিত হয়ে সেখানকার সমুদ্র জলের উষ্ণতা কমিয়ে দেয়। তো নিম্ন অক্ষাংশ মানে নিরক্ষীয় বা ক্রান্তীয় অঞ্চলেতে যে সমস্ত মানে সমুদ্র স্রোতগুলো তৈরি হয় সেগুলো উষ্ণ হয়, কারণ সেখানেতে সমুদ্র জলের উষ্ণতা বেশি। তো সেই উষ্ণ স্রোত যখন নাতিশীতোষ্ণ মণ্ডলের দিকে প্রবাহিত হয়, তো নাতিশীতোষ্ণ মণ্ডল নিরক্ষীয় অঞ্চল বা ক্রান্তীয় অঞ্চলের থেকে ঠান্ডা। তো সেখানেতে কি হয়, এই উষ্ণ স্রোত তার সেই জায়গার তাপমাত্রাকে বাড়িয়ে দেয়। আবার যখন দেখো এই মেরু অঞ্চল থেকে মানে হিমমণ্ডল থেকে যে শীতল সমুদ্র স্রোত সৃষ্টি হয়, সেগুলো যখন আবার নাতিশীতোষ্ণ মণ্ডলের দিকে প্রবাহিত হয়ে আসে, তখনও সেখানকার উষ্ণতাকে কমিয়ে দেয়। আর এখানে একটা উদাহরণও আ রয়েছে দেখো, যে এই যে উষ্ণ উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে এই ব্রিটিশ যুক্তরাজ্যের সংলগ্ন সমুদ্র যখন যথেষ্ট উষ্ণ থাকে, তখন এর বিপরীতে অবস্থিত উত্তর আমেরিকার নিউ ফাউন্ডল্যান্ড সংলগ্ন সমুদ্র শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবেতে শীতল হয়ে শীতল হয়ে যায়। তো এইভাবে উষ্ণ এবং শীতল সমুদ্র স্রোত সমুদ্র জলের যে তাপমাত্রা আছে সেটাকে নিয়ন্ত্রণ করে থাকে। তারপর দেখো মগ্ন শৈলশিরার অবস্থান। তো মগ্ন শৈলশিরা হচ্ছে যে সমুদ্রের মধ্যে থাকা মানে জলে ডুবে থাকা শৈলশিরা। মানে এটাকে জলের উপর থেকে দেখতে পাওয়া যায় না। এই মগ্ন শৈলশিরা কি করে না, এই সমুদ্র জলের যে অবাধ মানে জলের এটা অভাব আছে, এটা হচ্ছে অবাধ হবে। তো চলাচলে বাধা সৃষ্টি করে বলে সমুদ্র জলে উষ্ণতার তারতম্য হয়। এটা কিভাবে হয় দেখো, এখানেতে একটা বড় উদাহরণ দেওয়া আছে। দেখো যে ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের সংযোগস্থলে অবস্থিত সংকীর্ণ জিব্রাল্টার প্রণালীর তলদেশে একটি উদ্ভিদী শৈলশিরা আছে। মানে আগ্নেয় উদ্ভিদ আছে যেটা শৈলশিরা সৃষ্টি করেছে। যার শীর্ষদেশ সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০০ মিটার গভীরতায় অবস্থিত। মানে ৩০০ মিটার নিচে অবস্থিত এটা সমুদ্রপৃষ্ঠ থেকে। আর এই মগ্ন শৈলশিরাটির শীর্ষদেশে ৩০০ মিটার গভীরতা পর্যন্ত আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগরের জলের উষ্ণতা একই রকম থাকে। ৩০০ মিটার পর্যন্ত দুটো সাগরেরই উষ্ণতা একই রকম থাকে, কোনো পরিবর্তন সেভাবে থাকে না। কিন্তু ৪,০০০ মিটার গভীরতাতে আটলান্টিক মহাসাগরের জলের উষ্ণতা ২ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। কিন্তু সেই তুলনায় দেখা যায় যে ভূমধ্যসাগরের জলের উষ্ণতা ১১ ডিগ্রি সেলসিয়াসে থাকে। কারণ এই দুটো মহাসাগরের মধ্যে জলের যে অবাধ চলাচল, সেই চলাচলটাকে বাধা দিচ্ছে এই মগ্ন শৈলশিরা। তো দেখো এখানে একটা ছবি আমি দিয়েছি, মানে যেটাতে তোমরা বুঝতে পারবে। তো এই হচ্ছে মগ্ন শৈলশিরাটি এবং এর এপাশেতে আটলান্টিক মহাসাগর আর এই পাশটাতে ভূমধ্যসাগর আছে। এবারেতে দেখো এই যে ৩০০ মিটার গভীরতা যেটা রয়েছে, এই দেখো এইখানটাতে এই যে একদম শীর্ষদেশ ৩০০ মিটার গভীরতাতে এখানেতে দেখো দুটো সাগরেরই জলের উষ্ণতা ১৩ ডিগ্রি সেলসিয়াস। এইবার যত গভীরেতে নামছি আমরা, তত দেখতে পাবো নামতে যখন আমরা ৪,০০০ মিটার গভীরতাতে যখন নামবো, তখন দেখা যাচ্ছে যে আটলান্টিক মহাসাগরে জলের উষ্ণতা ২ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। কিন্তু সেই একই মানে গভীরতায় ভূমধ্যসাগরের জলের যে উষ্ণতা আছে সেটা ১১ ডিগ্রি সেলসিয়াসেতে রয়েছে। তো এই যে শৈলশিরা যেটি রয়েছে, মগ্ন শৈলশিরা, এটাই দুটো সাগরের যে জলের যে অবাধ যে চলাচল সেটাকে বাধা দিচ্ছে। মানে আটলান্টিকের জল ভূমধ্যসাগরের এখানেতে আসতে পারছে না, ভূমধ্যসাগরের জল এখানেতে আসতে পারছে না। তো যেটার কারণেতে এই অবাধ চলাচলে বাধা সৃষ্টি করার জন্যে এই দুটো সাগরের অ্যা মানে জলের যে উষ্ণতা তার পার্থক্য লক্ষ্য করা যায়। এরপরে তো দেখো রয়েছে সমুদ্রের গভীরতা। তো দেখো যে উষ্ণ জল হালকা বলে তার সমুদ্রের উপরিভাগে এবং শীতল জল ভারী হওয়ার তা সমুদ্রের নিচে অবস্থান করে। এইজন্য জলের গভীরতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পেয়ে থাকে। তো যত সমুদ্র জলের আমরা দেখেছি যে ২০০ মিটার গভীরতা পর্যন্ত সূর্যরশ্মি পৌঁছাতে পারে। তো যে কারণে ২০০ মিটার পর্যন্ত জলের উষ্ণতা থাকে ভালো এবং জলের উষ্ণতাটা ভালো থাকে এবং তারপরেতে আস্তে যত ২০০ মিটারের নিচে আমরা যেতে থাকি, তত আস্তে কি হয়? জলের উষ্ণতাটা তত কমতে থাকে। তো এইভাবেই সমুদ্রের যে গভীরতা আছে, সেই গভীরতা সমুদ্র জলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে এবং দেখো এখানে তো একটি ছক দেওয়া হয়েছে এবং সেখানেতে দেখো যে এটা বলছে, দেখো এইখানটাতে যে এই যে গভীরতা যেখানেতে এই যে যখন 0 মানে ম্যা মিটার থাকে একদম সমুদ্রপৃষ্ঠ, যেখানেতে টেম্পারেচার ২৬ ডিগ্রি সেলসিয়াস, কিন্তু যত আস্তে নামতে থাকে এবং ১০০০ মিটারেতে দেখো সেটা ৫ ডিগ্রি সেলসিয়াসেতে নেমে আসছে। তো এইভাবেই কিন্তু গভীরতা সমুদ্র জলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। এরপরে আরেকটি নিয়ন্ত্রক আছে, সেটা হচ্ছে বায়ুপ্রবাহ। দেখো বায়ুপ্রবাহের ফলে বিশেষত যে নিয়ত বায়ুপ্রবাহ হয়,
সেই নিয়ত বায়ুপ্রবাহের ফলে সমুদ্রের জলরাশি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হলে ওই স্থান পূরণের জন্য নিচের জল উপরের দিকে উঠে আসে এবং তা সৌর তাপ গ্রহণ করে উত্তপ্ত হয়। মানে বায়ুপ্রবাহ যখন সমুদ্রের জলরাশির উপর থেকে যখন নিয়ত বায়ু প্রবাহিত হয়, তো সেই নিয়ত বায়ুর গতিবেগের কারণেতে সমুদ্রের জলরাশি এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হয় এবং স্থানান্তরিত হলে দেখা যায় যে নিচকার যে ঠান্ডা জল আছে সেই জল উপরের দিকে উঠে আসতে থাকে এবং যত উপরে উঠে আসলে সূর্য তাপে সেটা আবার উত্তপ্ত হয়ে থাকে। এবার সমুদ্র জলের লবণতা এবং ঘনত্ব, এটাও সমুদ্র জলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ সমুদ্র জলের লবণতা বৃদ্ধি পেলে জলের ঘনত্ব বাড়ে, ফলে জলের উষ্ণতাও বেড়ে যায়। আর উপক্রান্তীয় অঞ্চলেতে সমুদ্র জলের লবণতা ও ঘনত্ব বেশি, তাই উষ্ণতাও বেশি। আর উচ্চ অক্ষাংশেতে সমুদ্র জলের লবণতা ও ঘনত্ব কম, তাই উষ্ণতা কম হয়ে থাকে। আচ্ছা, এরপরেতে আমরা সমুদ্র জলের উষ্ণতার যে বন্টন, সেটাকে আমরা জানবো যে এই যে সমুদ্র জলের যে উষ্ণতা কিভাবে কোথায় মানে বন্টিত হয়েছে সেইটা। তো ১ম এ আসি হচ্ছে অনুভূমিক বন্টন, অর্থাৎ সমুদ্র জলের উষ্ণতার যে অনুভূমিক বন্টন সেইটা। তো দেখো আমরা জানলাম যে সমুদ্র জলের যে উষ্ণতা তার প্রধান উৎসই হচ্ছে সূর্যতাপ। সূর্যের তাপেতেই সমুদ্রের জল সবথেকে বেশি উত্তপ্ত হয়ে থাকে। আর তাই নিরক্ষরেখা থেকে ২ মেরুর দিকে সূর্যতাপ হ্রাস পাওয়ার সঙ্গে, সঙ্গে সমুদ্র জলের উষ্ণতাও কমতে থাকে। যেটা তির্যকভাবে সূর্যরশ্মি পড়ার যেটা কারণ সেইটা। আর এইজন্য নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের উষ্ণতা সবচেয়ে বেশি, প্রায় ২৬°C এবং উভয় গোলার্ধে মোটামুটি ২০, ৪০, ৬০ এবং ৬৬.৫ অক্ষাংশে এই উষ্ণতা যথাক্রমে হচ্ছে কমতে, কমতে এই ২০, ১৪, ১ এবং 0°C পড়ে। মানে একদম সোজাভাবে বলতে গেলে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে ক্রমাগত সমুদ্রের জলপৃষ্ঠের যে উষ্ণতা আছে সেটা আস্তে, আস্তে কমতে থাকে। আর এখানেতে দেখো যেটা রয়েছে, এখানেতে একটা ম্যাপ রয়েছে, যে ম্যাপটাতে সমুদ্র জলের যে অনুভূমিক যে বন্টন আছে সেটা খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে। এই যে ম্যাপটাতে এখানেতে কালার দিয়ে দেখানো হয়েছে, যে দেখো যেই কালার দেখে তোমরা বুঝতে পারবে যে কোথায় সমুদ্র জলের উষ্ণতাটা বেশি এবং কোথায় কম। তো এইখানে নিরক্ষীয় অঞ্চলেতে দেখো ডার্ক গ্রিন কালার দিয়ে দেখানো হয়েছে। তো এখানটাতে উষ্ণতা বেশি। এই জায়গাটা নিরক্ষীয় অঞ্চল। তারপরেতে দেখো এইখানেতে যখন যাওয়া হচ্ছে তখন উষ্ণতা আরেকটু কমে যাচ্ছে। তো এই জায়গাটাতে আবার দেখো এখানটাতে যখন আরো যাওয়া হচ্ছে এই যে তখন আরো কমে যাচ্ছে। মানে এটা ক্রান্তীয় অঞ্চল, এটা নাতিশীতোষ্ণ অঞ্চল এবং একদম উপরের এই জায়গাটা যেটা রয়েছে এটা হচ্ছে মেরু অঞ্চল একদম। তো যেখানটাতে মানে হিমমণ্ডল যেটাকে আমরা বলি, সেই হিমমণ্ডল, তো যেখানেতে সমুদ্র জলের টেম্পারেচার খুবই কম, ঠান্ডা খুব। তো এইভাবেই সমুদ্রের জলের যে উষ্ণতা আছে সারা পৃথিবীব্যাপী হচ্ছে অনুভূমিকভাবে বন্টিত হয়ে থাকে। আচ্ছা, এরপরে আরেকভাবে সমুদ্র জলের উষ্ণতা বন্টিত হয় সেটা হচ্ছে উলম্বভাবে, যেটা গভীরতার সঙ্গে সম্পর্কিত। তো দেখো এখানেতে যেটা বলা হয়েছে, দেখো যে এই গভীরতা বৃদ্ধির সাথে, সাথে সমুদ্র জলের উষ্ণতা কমতে থাকে। আর সমুদ্রপৃষ্ঠ থেকে ২০০ মিটার গভীরতায় সূর্যালোক সহজে প্রবেশ করতে পারে। আর যে কারণে সমুদ্র জলের উষ্ণতা বেশি থাকে। ২০০ মিটারের পর থেকে সমুদ্রের তলদেশ পর্যন্ত সূর্যালোক প্রবেশ করতে পারে না। তাই জলের উষ্ণতাও যথেষ্ট কম হয়। যেহেতু তাপমাত্রাটা পায় না, সেজন্য আস্তে, আস্তে ২০০ মিটারের পর থেকে সমুদ্র জলের তাপমাত্রা কমতে থাকে। তো এইভাবে হচ্ছে ২ রকমভাবে সমুদ্র জলের যে তাপমাত্রা সেটা বন্টিত হয়। একটা মানে অনুভূমিকভাবে, আরেকটা হচ্ছে উলম্বভাবে। এরপরেতে আমরা একেবারে তার আগে একটু বলে দিই, দেখো এখানেতে একটা ছবি রয়েছে এবং এখানেতে ৩ টে যে মহাসাগর রয়েছে আমাদের, আটলান্টিক, ভারত এবং প্রশান্ত মহাসাগর। তার যে উষ্ণতার যে উলম্ব বন্টন, এটা তোমরা এখান থেকে দেখলে বুঝতে পারবে যে অ্যা যে যে কিভাবে এই উষ্ণতাটা বন্টিত হয় বিভিন্ন আ গভীরতাতে। আর এখানেতে একটা ছকও রয়েছে, যে ছকেতে বিভিন্ন গভীরতাতে উষ্ণতা কতটা কমতে থাকে সামগ্রিকভাবে, এটা সমুদ্রের বিভিন্ন সমুদ্রতে কিভাবে কমতে থাকে সেটাও এটা এখানেতে বলা হয়েছে। তো এরপরেতে একদম আমরা শেষে চলে এসেছি, যেখানেতে আমরা জানবো যে সমুদ্র জলের যে উষ্ণতা আছে, সেই উষ্ণতার গুরুত্ব কী? তো এখানেতে দেখো গুরুত্বগুলোকে আমি একদম শর্ট করে আলোচনা করেছি। তো গুরুত্ব দেখো, ১ম এ হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টি। আমরা জানি যে সমুদ্রতে ২ রকম স্রোত তৈরি হয়ে থাকে, একটা উষ্ণ এবং একটা শীতল স্রোত। তো এই ২ রকম স্রোত সৃষ্টিতে উষ্ণতার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আরেকটা হচ্ছে ঘূর্ণবাতের উৎপত্তি। ক্রান্তীয় অঞ্চলের যে সমুদ্রগুলো রয়েছে যেখানেতে ঘূর্ণবাত তৈরি হয়ে থাকে, ক্রান্তীয় ঘূর্ণাবর্ত। তো সেক্ষেত্রে সমুদ্র জলপৃষ্ঠের যে উষ্ণতা আছে সেই উষ্ণতা মানে একটা বড় নিয়ন্ত্রক হিসেবে কাজ করে থাকে এই ঘূর্ণাবর্তগুলোকে মানে ঘূর্ণাবর্তের উৎপত্তিতে।
তারপরে আমাদের ভারত মহাসাগরের থেকে যে মৌসুমী বায়ুর যে উৎপত্তি হয়, যে মৌসুমী বায়ু এটা আমাদের ভারতবর্ষের জলবায়ুর মানে অন্যতম নিয়ন্ত্রক। তো এই যে মৌসুমী বায়ু, এই মৌসুমী বায়ু মানে বায়ুর উৎপত্তিতেও এই সমুদ্রের জলের বিশেষ করে ভারত মহাসাগরের যে সমুদ্র জলপৃষ্ঠের যে উষ্ণতা সেটা নিয়ন্ত্রণ করে থাকে। তবে জলীয় বাষ্পের যোগান খুব গুরুত্বপূর্ণ, কারণ পৃথিবীর বায়ুমণ্ডলেতে জলীয় বাষ্পর যে যোগানটা সেটা সমুদ্রের জলের থেকেই সবথেকে বেশি হয়ে থাকে। কারণ দিনের বেলায় সমুদ্রের জল বাষ্পীভূত হয় সূর্যের তাপেতে। সেই বাষ্পই কিন্তু বায়ুমণ্ডলেতে সংযোজিত হয়। আর যেটা বৃষ্টিপাতের সহায়ক, অর্থাৎ যেটা আমরা জেনে মানে জানি যেটা আরকি, যে জলীয় বাষ্প যেটা বায়ুমণ্ডলে মেশে সেটা তারপরে ঘনীভূত হয়, মেঘ তৈরি করে এবং তারপরে যে বৃষ্টিপাত হওয়ার যে প্রক্রিয়া এটা হয় সেইটা। আর তুষারমুক্ততা যেটা রয়েছে, দেখো যে আমাদের যে হিমমণ্ডলের যে অঞ্চল বা নাতিশীতোষ্ণ মণ্ডলের আ যে মানে সমুদ্র উপকূলবর্তী যে জায়গা যেগুলো রয়েছে, সেখানেতে কি হয় মানে শীতের সময়তে তখন যেহেতু ঠান্ডার জায়গা সেখানেতে মানে বরফ জমে থাকে, কিন্তু উষ্ণ স্রোত সেখান থেকে প্রবাহিত হওয়ার দরুন হচ্ছে সেখানেতে তুষারমুক্ত থাকে। সেই উপকূল তুষারমুক্ত থাকে, মানে বরফ জমলেও মানে বরফকে জমতে দেয় না আরকি। আরেকটা আছে, দেখো এই মৎস্য আরোহণ ক্ষেত্রের বিকাশ, এখানেতে ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে তোমরা জানো সবাই যে সমুদ্র থেকে বাণিজ্যিক হারে মৎস্য শিকার করা হয়ে থাকে, মাছ ধরা হয়ে থাকে এবং যে নাতিশীতোষ্ণ মণ্ডলের যে সমুদ্র যেগুলো রয়েছে সেখানেতে এই যে উষ্ণ এবং শীতল স্রোত যেখানেতে মিলিত হয়, সেখানেতে এই মগ্নচড়া বলে একটি আ চড়া তৈরি হয়, যেখানেতে মাছের সমাগম হয়। মাছের খাদ্য প্লাঙ্কটন জন্মানোর কারণেতে সেখানেতে মাছের সমাগম হয় এবং সেখান থেকে জেলেরা মাছগুলো ধরে। তো এই মগ্ন চড়া তৈরি করার ক্ষেত্রে এই সমুদ্র জলের উষ্ণতা দায়ী। তার কারণটা হচ্ছে আমরা শুরুতেই যেটা জানলাম যে উষ্ণ এবং শীতল স্রোত সৃষ্টিতে আ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। আর এই উষ্ণ এবং শীতল স্রোত সমুদ্রের যেখান থেকে প্রবাহিত হয়, সেখানেতে এই মগ্ন চড়াগুলো তৈরি হয়ে থাকে। যেরকম নিউ ফাউন্ডল্যান্ডের কাছে যেটা গ্র্যান্ড ব্যাংক যে মগ্নচড়া। তো এই মগ্নচড়াগুলোতে মৎস্য আরোহণ ক্ষেত্র তৈরি হয়ে থাকে। তো সর্বোপরি এইগুলো হচ্ছে সমুদ্র জলে উষ্ণতার গুরুত্ব। আর যেটা বলে শেষ করব সেটা হচ্ছে যে আমাদের পৃথিবীব্যাপী যে আবহাওয়া এবং জলবায়ু রয়েছে, সেই জলবায়ুর আ একটি অন্যতম নিয়ন্ত্রক, মানে সারা বিশ্বব্যাপী জলবায়ুর একটা অন্যতম নিয়ন্ত্রক হিসেবেও সমুদ্র জলের যে উষ্ণতা তার একটা ভূমিকা রয়েছে। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।